হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের যে 10 নম্বর অধ্যায় আছে, যেটার নাম আছে বৃত্ত। ঠিক আছে, দেখো বৃত্ত পাঠ, এই পাঠের অনুশীলনী আছে মোট 5টা। তার মধ্যে অনুশীলনী 10.1 মানে 10.1 এর মধ্যে কোয়েশ্চেন আছে 2টা, আর প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে 6টা যেটা প্রশ্ন আছে। প্রথমটার মধ্যে শূন্যস্থান পূর্ণ আছে, আর দ্বিতীয়টার মধ্যে শুদ্ধ না অশুদ্ধ দেখাইতাম এবং উত্তর সাপেক্ষে যুক্তি দেওয়ার কথা হচ্ছে। তো প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা নিজেই করতে পারবা। ঠিক আছে, কিতার লাগে আমি হয়তো নিজেই করতে পারবা, কারণ আমি এই সমাধানগুলো করার আগে তোমরা কিছু কনসেপ্ট বুঝাইমো। আর কনসেপ্টগুলো এই অনুশীলনী, যেহেতু এটার মধ্যে আমি কইছি 10টা অনুশীলনী আছে, 10.1 10.2 এরকম 10.5 পর্যন্ত আছে। প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার লাগে এই কনসেপ্টগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো অনেকেই ভিডিওটা দেখবো আর এইগুলোর সমাধান মানে লাস্টে গিয়া দেখিয়া ভিডিওটা স্কিপ করে দিব। ঠিক আছে, তো এটা তোমরা করিও না। কেন করিও না আমি বারবার কইতেছি যে অনুশীলনী 10.1 এর যেরকম প্রশ্ন আছে, এই এই যে কনসেপ্ট ব্যবহার করে এই প্রশ্নগুলো সমাধান করবো, তোমরা নিজেই করবা। দেখিও তোমরা নিজে, আমি যখন প্রশ্ন দেখাই তোমরা নিজেই করতে পারবা কোন সময়, যখন তোমরা কনসেপ্টটা বুঝবা। ঠিক আছে, তো কনসেপ্টটা জানা খুবই প্রয়োজন। তো আমি এই অনুশীলনটা ইচ্ছা করলে তো নাও করাইতে পারি। কেমনে? কারণ এগুলো যেহেতু শুধু আনসার লেখতা, শূন্যস্থান পূর্ণগুলো লেখতা, আর শুদ্ধ না অশুদ্ধ লিখিয়া তোমরা এগুলোর আনসার তো বইয়ের নিচে লাস্টে পাইবা, স্কুলের মধ্যে স্যাররা করাইব। কিন্তু এই অনুশীলনীটার লাগিয়ে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে তোমরা কনসেপ্টটা বুঝো, এবং কনসেপ্টটা যদি বুঝো আমি গ্যারান্টি দিছি তোমরা অনুশীলনী 5টা আছে, প্রত্যেকটা অঙ্ক আমরা যখন বুঝাইমো তোমরা বুঝবা। ঠিক আছে, তো কনসেপ্ট এটার মধ্যে বারবার হইতেছে কনসেপ্টটা কিতা আছে? কনসেপ্টটা আছে যে বৃত্ত কারে হয় এবং বৃত্তের বিভিন্ন অংশের নামগুলা কি কি। ঠিক আছে, তো প্রথমে বৃত্ত কারে হয়, আমরা তো ক্লাস 6 এর মধ্যে আমরা শিখছি যে কোনো একটা গোলাকার যদি কোনো কিছু থাকে, যেমন আমি কইতে পারি গাড়ির চাকা। ঠিক আছে, এবং যে কোনো কিছু গোলাকার দেখলে আমরা শেখানো হয়েছিল যে বৃত্ত, তখন শুধু বৃত্ত কারে হয় আমরা চিনছিলাম। কিন্তু এখন তো ক্লাস 9ও আছি আমরা, তো ক্লাস 9এ যদি থাকো তোমরা, তাহলে বৃত্ত কারে হয় এটা একটু ভালো করে বুঝতে লাগবে। তো বৃত্ত শিখতে হলে আমরা এই দুইটা জিনিসের দরকার, একটা পেন্সিল আর একটা কম্পাস। তো সঠিক বৃত্ত বা একটা প্রকৃত বৃত্ত আঁকতে হলে আমরা একটা পেন্সিল আর কম্পাসের দরকার, এবং পেন্সিল কম্পাসটা এমন যে কোনো একটা জায়গায় বসাইয়া এইভাবে চতুর্দিকে ঘুরাইলে আমরা হইতে পারবো। চতুর্দিকে ঘোরানো মানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে চতুর্দিকে ঘোরানি, ঘুরাইলে পরে একটা গোলাকার আকৃতি হইব। এবং এই যে রেখা, রেখা বলতে এটা রেখা হইতাম না, রেখা তো সাধারণত কি থাকে, এরকম সোজা থাকে। ঠিক আছে, সোজা এরকম রেখা থাকে, তো এটা রেখা না, এটা হলো বাঁকা, বাঁকা রেখা। ঠিক আছে, বাঁকা মানে ব্যাংকা হইতে পারে, বাঁকা আমরা লোকাল ভাষায় ব্যাংকা হয়। তো ব্যাংকা যদি হয় এটারে আমরা ইংলিশে হয় কার্ভ। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক একটা বৃত্ত, এবং বৃত্তের কিছু অংশের নাম আছে, বিভিন্ন অংশ আছে। ঠিক আছে, তোমরা শুধু কনসেপ্টটা দেখো ভালো করে, নিজেই পারবা প্রশ্নগুলো সমাধান করতে। তারপরে বাকি যে অনুশীলনী আসছে প্রশ্ন আছে সবগুলো নিজেই করতে পারবা। যদিও না পারো, আমি যখন বুঝাই করাইমো তোমরা ইজিলি বুঝতে পারবা সহজভাবে। ঠিক আছে, তো তোমরা স্কিপ করিও না, কনসেপ্টটা জানো, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। ঠিক আছে, পরীক্ষায় যে কোনো প্রশ্ন যদি 1 মার্কের আয় বৃত্তর থেকে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পারবা। তো প্রথমে আমরা তো বৃত্ত কারে কয়টা জানি, বৃত্ত এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোন জায়গাটা, যে জায়গার মধ্যে আমরা কম্পাসটা বসাই লেখছি মানে বৃত্তটা লেখছি, এটা হয় বৃত্তের কেন্দ্র। তারপরে বৃত্তের 3টা অংশ আছে। একটা সাধারণত আমরা যখন পড়ছিলাম, অর্থাৎ আমরা সময় টিচাররা শিখাইছিল যে বৃত্তের সাধারণত 2টা অংশ, একটা হচ্ছে বহির্ভাগ, একটা অন্তঃভাগ, মানে একটা বৃত্তের ভিতরের অংশ আর একটা বৃত্তের বাইরের অংশ। কিন্তু এখন যেহেতু যত দিন যায় অঙ্কের অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে, আর বৃত্তের কিন্তু সাধারণত এখন 3টা অংশ হয়। ঠিক আছে, 2টা অংশ হয় না, কিতা হয় 3টা অংশ। 3টা অংশ কিতা? একটা হচ্ছে বৃত্তের বহির্ভাগ। ঠিক আছে, এটা হয় বহির্ভাগ, আমি লিখিয়া দিই বহির্ভাগ, আর ভিতরের অংশটা রাখা হয় বৃত্তের অন্তঃভাগ। ঠিক আছে, বৃত্তের অন্তঃভাগ। আর একটা আছে বৃত্তের উপরের অংশ, এই যে বৃত্তের যে বৃত্ত যে রেখাটা, ঠিক আছে, এই যে রেখাটা আমরা টানছি বাঁকা কার্ভটা, এটার উপরেরটা রাখা হয় বৃত্তের উপরের ভাগ। ঠিক আছে, তো বহির্ভাগ, অন্তঃভাগ, উপরের ভাগ, আমরা বৃত্তের 3টা অংশ পাইছি। বৃত্তের কেন্দ্র কারে হয় এটা আমরা শিখছি। ঠিক আছে, এবং আমরা যদি একটা বৃত্তের মধ্যে কয়টা বিন্দু থাকে, ঠিক আছে, একটা বৃত্তের উপরে আমরা কয়টা বিন্দু আঁকতে পারবো, তো বৃত্তের বাইরে আর বৃত্তের ভিতরে হয়েছে না, আমার কাছে বৃত্তের উপরে। তো বৃত্তের উপরে কোনটা আছে? এই রেখাটা আছে। তো এই রেখাটা আমরা এরকম তো বৃত্ত বানাইতে পারবো, ঠিক না? এরকম বিন্দু দিয়ে দিয়ে আমরা বৃত্ত বানাইতে পারবো গোল করে। ঠিক আছে, আমি এমনি উদাহরণ দেখাইতেছি। তো এই বিন্দুগুলোর যদি আমরা সংযোগ করে লাই, আমি কি তা পাইমু? একটা বৃত্ত পাইমু। ঠিক আছে, মধ্য কেন্দ্র থাকবো। তো এইটাই কইছে, যদি প্রশ্ন করে যে একটা বৃত্তের উপরে কয়টা বিন্দু থাকে, তো একটা বৃত্তের উপরে অসীম সংখ্যক বিন্দু থাকবে। ঠিক আছে, আমরা অনেক বিন্দু দিতে পারবো, এই সবগুলো বিন্দু সংযোগের তো একটা রেখা টানা যায়। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে 3 নম্বর কথা। আমরা 1 নম্বর শিখছি কেন্দ্র কারে হয় বৃত্তের
অংশ কয়টা আর বৃত্তের মধ্যে কয়টা বিন্দু আছে এটা, ঠিক আছে। তারপরে দেখো আমি উদাহরণগুলো বোঝানোর লাগে আমি কয়েকটা বৃত্ত এখানে লিখছি, ঠিক আছে। তো প্রত্যেকটা বৃত্তের মধ্যে আলাদা আলাদা আমরা কিছু অংশের নাম জানবো। প্রথম অংশ আমরা শিখছি বৃত্তের কেন্দ্র। 2 নম্বর অংশ আমরা শিখবো যে বৃত্তের যা কারে হয়, ঠিক আছে। বৃত্তের যা অর্থাৎ এটা যেহেতু একটা বৃত্ত আমরা লিখছি, বৃত্তের যাটা আমরা লিখিয়ে দেখাইতে লাগবে। তো যেহেতু আমি বৃত্তটা লিখছি না, তো বৃত্তের যার যা হইলো এটা, অর্থাৎ মনে করো এই বৃত্তের যে কোনো একটা অংশে দিয়া বা বৃত্তের উপরের যে কোনো একটা বিন্দু দিয়ে আমরা কিতা করতে পারি, এই দুইটা বিন্দু সংযোগ করলে এটার নাম হয়ে যায় বৃত্তের যা। তোমরা মনে রাখবা বৃত্তের যা, ঠিক আছে। ইংলিশে এটার বৃত্তের কর্ড হয়, ঠিক আছে, কর্ড অফ এ সার্কেল। তারপরে আছে বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ হইলো এটাই যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরে টানা যে কোনো বিন্দু। তো বৃত্তের ব্যাসার্ধ আমি কিতা করতে পারি, যে কোনো দিকে, এদিকেও সংযোগ করতে পারো বা এদিকেও সংযোগ করতে পারো, এদিকে সংযোগ করতে পারো। এটার কিতা হয়, এটার হয় বৃত্তের ব্যাসার্ধ। তোমরা মনে রাখবা, আমি লিখিয়া দিতেছি, তোমরা লিখে লাইবা লাগে কনসেপ্ট। সবগুলো কিন্তু বইও আছে, তোমরা যে বই পড়িয়া দেখো বই থেকেও শিখতে পারো, ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে। তো বৃত্তের ব্যাসার্ধ সাধারণত স্মল আর মানে ছোট হাতের আরও উল্লেখ করা হয়, আবার বড় হাতের আরও উল্লেখ করা হয়। তো তোমরা যখন প্রশ্নের মধ্যে পাইবা স্মল আর, তার মানে বৃত্তের ব্যাসার্ধের কথা হয়েছে, বা বড় হাতের আর থাকলে বৃত্তের ব্যাসার্ধের কথা হয়েছে, ঠিক আছে। এরপরে আছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। বৃত্তের ব্যাস হইল বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে, ওই যে কেন্দ্র আমরা পাইছিলাম, এই কেন্দ্রের মধ্যে দিয়া একটা রেখা সংযোগ করলে এটা রেখে থাকা হয় বৃত্তের ব্যাস। কোন সময়, বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়া যখন একটা রেখা আঁকা হইব বৃত্তের দুই পাশে সংযোগ করিয়া, এটা রাখা হয় বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো, এই একটা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো এক পাশেরটারে আমরা কিতা হয় ব্যাসার্ধ মানে আর, আর এই বৃত্তের এক পাশে একটা অংশ প্লাস এক পাশে আরেক পাশে আরেকটা অংশ, এই দুইটা অংশ মিলে অর্থাৎ দুইটা ব্যাসার্ধ আছে। দেখো এখান থেকে এখানে একটা ব্যাসার্ধ, এখান থেকে এখানে একটা ব্যাসার্ধ, অর্থাৎ দুইটা ব্যাসার্ধ মিলে কিতা একটা ব্যাস হয়। অর্থাৎ একটা ব্যাসের মান কিতা হইতে পারে 2r লিখতে পারি আমরা। 2r মানে হলো ব্যাসার্ধ, তো দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস হয়। অতটুকু বুঝছো। 3 নম্বর কথা হলো যে বৃত্তের চাপ কারে হয়, ঠিক আছে, বৃত্তের চাপ। তো বৃত্তের চাপ হইল গিয়া, মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে। যে কোনো দুইটা বিন্দু নিলাম, এটা দুইটা বিন্দু নিছি, ঠিক আছে। এই দুইটা বিন্দু দিয়ে যে আমরা যদি খাটি এই অংশটা, অর্থাৎ এই অংশটার নাম কি থাকবে, এই অংশটার হয় বৃত্তের চাপ, ঠিক আছে। তো বৃত্তের চাপ সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপবৃত্ত চাপ, মানে এই ছোট অংশটা, ঠিক আছে, এই বৃত্তর পুরা বৃত্তের বাউন্ডারিটার থেকে অতটুকু অংশ কাটি লইলে আমরা এটারে কইমু উপবৃত্ত চাপ, ঠিক আছে। তো এখানে আগে লিখে লইবা যে বৃত্তচাপ, বৃত্তচাপ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে উপবৃত্তচাপ আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে অধিবৃত্তচাপ। অধিবৃত্তচাপ কোনটা, এই অংশটা বাদ দিয়ে যে বাকি বাউন্ডারিটা আছে এটা রাখা হয় অধিবৃত্তচাপ, অধিবৃত্তচাপ, ঠিক আছে, বুঝছো আশা করি। তারপরে হইল গিয়া বৃত্তের খণ্ড, ঠিক আছে। বৃত্তের খণ্ড কোনটা, এই যে বৃত্তটা আমরা লিখছি এটার মধ্যে মনে করো বৃত্তের যে বৃত্তখণ্ড হইল গিয়া বৃত্তের ঝা, ঠিক আছে, বৃত্তের ঝা, যে কোনো একটা বিন্দু নিয়ে বৃত্তের যা দিয়া এবং বৃত্তের চাপ দ্বারা এই দুইটা অংশ, এই অংশটা কিতা আছে, এই অংশটার নাম হচ্ছে বৃত্তের চাপ, ঠিক আছে। এটা বৃত্তের উপচাপ হইব আর উপরের অংশটা হইব অধিচাপ। তো বৃত্তের চাপ এবং একটা যার দ্বারা সৃষ্টি হওয়া এই অংশটা, এই সম্পূর্ণ বৃত্তের অংশটার আমরা কিতা কোনো বৃত্তখণ্ড, এখানে লিখিয়ে রাখবা যে বৃত্তখণ্ড, ঠিক আছে, বৃত্তখণ্ড। তো বৃত্তখণ্ড আবার দুই প্রকার আছে, একটা হলো উপবৃত্তখণ্ড। তো উপবৃত্তখণ্ড কোনটা হইব, যেরকম বৃত্তের চাপের ছোট অংশটার উপচাপ হয়, ঠিক এরকম বৃত্তের মধ্যে খণ্ড মানে একটা টুকরা নেওয়া হয়েছে, তো বড় টুকরাটারে হইব অধিবৃত্তখণ্ড, ঠিক আছে। এই বড় অংশটারে অধিবৃত্তখণ্ড হয় আর ছোট অংশটারে উপবৃত্তখণ্ড হয়। তো এটার নাম লিখে রাখবা উপ, ঠিক আছে, লগে উপবৃত্তখণ্ড। আর বড় অংশটার নাম লিখে রাখবা যে অধিবৃত্তখণ্ড, অধিবৃত্তখণ্ড, ঠিক আছে। তারপরে হইল গিয়া আমরা বৃত্তাংশ কারা হয়, ঠিক আছে, বৃত্তাংশ, বৃত্তাংশ বা বৃত্তকলা হয়। তো এই বৃত্তটার মধ্যে আমরা দেখাইতেছি। তো আমরা মনে রাখবা যে যখন বৃত্তের যে কোনো একটা ছাপ, যে কোনো একটা ছোট টুকরা নেওয়ার পরে আর বৃত্তের কেন্দ্র থেকে যখন এই টুকরাটা সংযোগ করা হয়, ঠিক আছে, বৃত্তের এই টুকরা থেকে যখন সংযোগ করা হয়, এই দুইটা কিন্তু এই দুইটা হলো ব্যাসার্ধ, কারণ আমরা সে আগেই পাইছি দেখো ব্যাসার্ধ। তো একটা বৃত্তের মধ্যে কতটা ব্যাসার্ধ লেখা যাবে, অসীম সংখ্যক, অসংখ্য ব্যাসার্ধ লেখা যায়, ঠিক না। তো এখানে আমরা দুইটা ব্যাসার্ধ লিখছি কেন্দ্রের থেকে বৃত্তের ইয়ের মধ্যে, আর একটা ছোট ছাপ দিয়ে যে এই যে অংশটা তৈরি হয়েছে বৃত্তের এই অংশটার নাম হইল গিয়া বৃত্তাংশ বা বৃত্তকলা হয়, ঠিক আছে, এটার নাম হইল বৃত্তাংশ। তো এটা ছোট টুকরা, বাকি বৃত্তের বড় টুকরাটা রাখা হয় অধিবৃত্তাংশ, এটা রাখা হয় উপবৃত্তাংশ। আমরা লিখিয়ে রাখবো উপবৃত্তাংশ, ঠিক আছে। আর উপরের অংশটা রাখবো যে অধিবৃত্তাংশ,
অধিবৃত্তাংশ। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাইবা, ঠিক আছে? এটা রাখা হয় অধিবৃত্তাংশ। তারপরে কাজ হলো আমরা জানতে লাগবো, আচ্ছা উপবৃত্তাংশ আরেকটা নাম আছে, এটার নাম দিলাইবা যে গৌণ বৃত্তাংশ, ঠিক আছে? গৌণ বৃত্তাংশ। আর এটার দিলাইবা অধিবৃত্তাংশ আমরা কইতে পারি মুখ্য বৃত্তাংশ, ঠিক আছে? মুখ্য বৃত্তাংশ বা মুখ্য বৃত্তকলা আর উপবৃত্তকলা, গৌণ বৃত্তকলা বা উপবৃত্তকলা বা গৌণ বৃত্তকলা। আর এটা লাগবা অধিবৃত্তকলা বা মুখ্য বৃত্তকলা। তো দুইটা নাম আছে। যখন বৃত্তকলা কইব তোমরা এটা মনে করতে লাগবে, যখন বৃত্তখণ্ড কইব এটা মনে রাখতে লাগবে, ঠিক আছে? বুঝছো আশা করি। এখন দেখো আমরা আরেকটা কাজ রয়েছে, কাজ হলো যে একটা বৃত্তের মধ্যে কয়টা যা লেখা যায়, ঠিক আছে? এবং বৃত্তের সবচেয়ে বড় যা কোনটা। মনে করো এই বৃত্তটা আমি নিয়ে গিয়া বৃত্তের যা কোনটা ছিল, বৃত্তের যে কোনো একটা ছোট অংশ নিয়ে ছাপ লেখা, ঠিক আছে? তো এরকম যদি আমি লিখি, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা তো বৃত্তের কিতা আছে যা। আমার যদি প্রশ্ন করে কয়টা যা লেখা যায়, তো আমি বৃত্তের মধ্যে যা এটা একটা লিখছি, এটা একটা লিখছি, এটা একটা লিখছি, এটা একটা লিখছি এবং কেন্দ্রের মধ্যে দিয়ে একটা যাইব, ঠিক আছে? একটা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, অসংখ্য লিখতে পারবো, ঠিক আছে? তো যখন দেখবা যত ছোট চাপ নিমু, চাপ যত ছোট হয়েছে, এটা ছোট চাপ আছে উপচাপ, ঠিক আছে? যত চাপ ছোট হইব যার আকারে ছোট হইব। এবং প্রশ্ন তোমরা আইতে পারে পরীক্ষায় যে বৃত্তের সবচেয়ে বড় জাটি হলো বৃত্তের ব্যাস, এরকম কইতে পারে, ঠিক আছে? তো বৃত্তের সবচেয়ে বড় যা কোনটা হইব, যেটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে? আর আমরা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া রেখাটার নাম কিতা দিছিলাম, বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া রেখাটার নাম হচ্ছে ব্যাস, ঠিক আছে? তো ব্যাসটা আমরা কিতা কইতে পারি, যা কইতে পারি। এবং সবথেকে বড় যাটা কিতা হইব বৃত্তের ব্যাস, ঠিক আছে? মনে রাখবা তোমরা। তো এখন চলো, আশা করি আমরা কনসেপ্টটা তোমরা বুঝছো আশা করি। তো আমি একটা ছোট্ট একটা তালিকা আমি বানাইছি, তালিকার মধ্যে সব কিছু লিখছি, ঠিক আছে? এটা একটা রিভিশন দিলে বৃত্তের কেন্দ্র কোনটা হয়, বৃত্তের ভিতরে যেটা ওই যে মূল বিন্দু থাকে, যে বিন্দু থেকে আমরা বৃত্তটা লিখি, এটার বৃত্তের কেন্দ্র হয়। বৃত্তের কেন্দ্রের ইংলিশে হয় সেন্টার। বৃত্তের যা কোনটা, যেটা যে কোনো একটা চাপ দুইটা বিন্দু নিয়ে বৃত্তের চাপের উপরে রেখা সংযোগ করে হয় বৃত্তের যা, ঠিক আছে? বৃত্তের যার ইংলিশে হয় বৃত্তের কর্ড, ঠিক আছে? কর্ড হয় যার যা। তারপরে আছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একদিকে বৃত্তের উপরে সংযোগ করা রেখাটার বৃত্তের নাম ব্যাসার্ধ। ব্যাসার্ধরে আমরা রেডিয়াস কই, এই কারণে রেডিয়াসের প্রথম অক্ষর আর দেওয়া হয়েছে ব্যাসার্ধ, ঠিক আছে? তারপরে আছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কেটে আছে, বৃত্তের ব্যাস হইল গিয়া যে দুইটা ব্যাসার্ধ যখন বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে সংযোগ করা হয়, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে সংযোগ করা রেখাটার নাম হচ্ছে বৃত্তের ব্যাস। তারপরে আছে দেখো বৃত্তের চাপ। বৃত্তের চাপের দুই ভাগে ভাগ করা হয়েছে উপচাপ আর অধিচাপ। তোমরা এই তালিকাটা লিখে লইবা, ঠিক আছে? বৃত্তের চাপ কোনটা, যখন বৃত্তের বাউন্ডারি থেকে যে কোনো ছোট একটা অংশ কাটা হইব, এই অংশটার নাম হইব চাপ, কিন্তু ছোট অংশটার নাম হয় উপচাপ, আর বড় যে অংশটা আছে এটার নাম হয় অধিচাপ, ঠিক আছে? ঠিক একই রকম আছে বৃত্তখণ্ড। বৃত্তখণ্ড কোনটা, যখন বৃত্তের একটা যা এবং বৃত্তের চাপের দ্বারা সৃষ্টি হওয়া অংশটারে আমরা বৃত্তখণ্ড। তো ছোট অংশটা এরকম উপবৃত্তখণ্ড, ঠিক আছে? আর বড় অংশটা এরকম অধিবৃত্তখণ্ড। ঠিক একই রকম আছে বৃত্তকলা বা বৃত্তাংশ। তো বৃত্তাংশ দুই ভাগে ভাগ করা যায়। বৃত্তকলা কোনটা, যখন দুইটা ব্যাসার্ধ দ্বারা একটা বৃত্তের চাপের উপর একটা যে কোনো একটা বৃত্তের চাপ অংশ নেওয়া এবং দুইটা ব্যাসার্ধ নিয়ে যে অংশটা পরিণত হয়, এই অংশটা এরকম বৃত্তাংশ। তো ছোট অংশটা এরকম গৌণ বৃত্তাংশ বা গৌণ বৃত্তকলা, আর বড় অংশটা এরকম অধিবৃত্তাংশ বা মুখ্য বৃত্তকলা। ক্লিয়ার হয়েছে? তারপরে বৃত্তের তিনটা অংশ আমরা যে পাইছিলাম, একটা হলো অন্তভাগ, মানে বৃত্তের ভিতরের অংশটার ভিতরে ভাগ হয়, বহির্ভাগ আর বৃত্তের ভিতরে বৃত্তের উপরের ভাগ, ঠিক আছে? তো আমি প্রায় 14 মিনিট সময় নিয়ে তোমরা এই কনসেপ্টগুলো বুঝাইছি এবং আশা করি কনসেপ্টগুলো যারা দেখছো একদম নিশ্চিন্ত থাকো। আমি গ্যারান্টি দিই যে তোমরা দেখো প্রশ্নগুলো সমাধান নিজেই করতে পারবে, ঠিক আছে? এবং শুধু নিজে করা না, কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা এটা বুঝাইতে পারবে। তখন চলো আমরা অনুশীলনটা হয়ে যাই। অনুশীলনে থেকে তা হয়েছে যে একটি বৃত্তের কেন্দ্র বৃত্তটির ড্যাশ অবস্থিত। অপশন আছে ভিতরে বাইরে। তো এটা তো তোমরা নিজেই পারবা। কি তাইব ভিতরে, কেন ভিতরে? কারণ আমরা এখানে লেখছি এই যে বৃত্তের মধ্যে আমরা লিখছিলাম বৃত্তের ভিতরে এটার কি থাকবে কেন্দ্র, ঠিক আছে? বা মূল বিন্দু। তো বৃত্তের কেন্দ্রটা বৃত্তটির কই থাকবো, ভিতরে থাকবো। এরকম লিখবা তোমরা, ঠিক আছে? লিখিয়া শূন্যস্থান লিখবা। আমি এখানে আর লিখি না, কপির মধ্যে লিখিয়া সময় নষ্ট করে লাভ নেই। যেগুলো লেখার এগুলো আমি নিশ্চয়ই লিখিয়া দিব। 2 নম্বর হচ্ছে দেখো, কোনো বৃত্তের কেন্দ্র হতে তার ব্যাসার্ধ অপেক্ষা অধিক দূরবর্তী একটি বিন্দু বৃত্তটির ড্যাশ অবস্থিত, ভিতরে বাইরে। এই প্রশ্নটা হয়তো তোমরা বুঝছো না, আমি কইতেছি দেখো, আমি চিত্রের মধ্যে দেখাই। তো তোমরা যদি প্রশ্ন না বুঝো, প্রশ্ন যদি আমি বুঝাইলে তোমরা নিজে আনসার দিতে পারো। প্রশ্নের মধ্যে কইছে যে একটা বৃত্ত আছে, ঠিক আছে? বৃত্তর কইছে একটা ব্যাসার্ধ, যখন বৃত্তের ব্যাসার্ধ তো এটা হয়, বৃত্তের ব্যাসার্ধ তো এদিকে হইতো না আর বাড়ানো যেত না। তো আমি যদি এদিকে লিখি এদিকে বাড়ানো যাব, বাইরে বাড়ানো যাব। তো এখানে প্রশ্নের মধ্যে এটাই কইছে যে বৃত্তের কেন্দ্র হতে, ওই যে তার কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ অপেক্ষা অধিক দূরবর্তী একটি বিন্দু, এই
ব্যাসার্ধ অপেক্ষা অধিক অধিক দূরবর্তী মানে এটার থেকে বেশি দূর, মানে আমি যদি বাইরে বার করে দিই অধিক দূরবর্তী মানে কি তা বৃত্তটা ব্যাসার্ধটা বাইরে বৃদ্ধি করা যাবে, কেন্দ্রের দিকে তো বার করা যেত না। তো বৃত্তটির ড্যাশ অবস্থিত, তো ওই যে লাস্টের বিন্দুটা আছে, বিন্দুটা কই আছে, বৃত্তের বাইরে থাকবো, নিশ্চয়ই বাইরে থাকবো। তো লাস্টের বিন্দুটা কি থাকবো, বাহিরে, এখানে তোমরা লিখে রাখবে বাহিরে, ঠিক আছে, বুঝছো আশা করি আমি কি তা হইতেছি। তারপরে আছে কোনো বৃত্তের দীর্ঘতম জাটিকে বৃত্তটির ড্যাশ বলা হয়। বৃত্তের দীর্ঘতম দীর্ঘতম মানে সব থেকে লম্বা। তো বৃত্তের দীর্ঘতম বৃত্তের কোনগুলো, এই সবগুলো কিন্তু আছে বৃত্তের এর মধ্যে আমি কইছিলাম সব থেকে লম্বা কোনটা হইব, বৃত্তের ব্যাস হইব, ঠিক আছে, যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, এটাই সব থেকে লম্বা আছে। তারপরে যেগুলো লেখবো আস্তে আস্তে ছোট হয়ে যাব। তো এখানে এটাই কইছে প্রশ্নের মধ্যে যে কোনো বৃত্তের দীর্ঘতম জাটিকে বৃত্তের কিতা বলা হয়, বৃত্তের আমরা কইতে পারবো বৃত্তের ব্যাস বলা হয়, ঠিক আছে। এখানে তোমরা লিখে লিখবে ব্যাস, আমি এখানে লিখি আর না, তোমরা লিখবা ব্যাস বলা হয়। তারপরে আছে দেখো একটি বৃত্তচাপের প্রান্ত বিন্দু দ্বয়, একটা বৃত্তচাপের প্রান্ত বিন্দু দুইটা, ঠিক আছে, ওই যে কোনো একটা বৃত্তচাপের প্রান্ত বিন্দু দেওয়া হয়েছে, এই দুইটা বিন্দুর কথা হয়েছে, এটা কি তাহলে প্রান্ত বিন্দু দুটি বৃত্তটির একটি ব্যাসের দুটি প্রান্তবিন্দু হলে, একটি ব্যাসের বৃত্তের কি হয়েছে একটা ব্যাসের দুটি প্রান্তবিন্দু হলে চাপটিকে কি বলে। প্রশ্নের মধ্যে এটাই কইছে, এইরকম কইছে কথাটা যে যদি একটা কেন্দ্র আছে, বৃত্তের ব্যাসের কইছে প্রান্তবিন্দু মানে বৃত্তের চাপের প্রান্তবিন্দু দেয়, যে কোনো বৃত্তচাপের যে কোনো দিকে প্রান্তবিন্দু দুইটা ধরতাম। তো আমি মনে করো কেন্দ্রের মধ্যে দিয়ে ধরছি, ঠিক আছে, কেতা লাগে কেন্দ্রের মধ্যে ধরছি, কারণ প্রশ্নের মধ্যে বৃত্তটির একটি ব্যাসের দুটি প্রান্তবিন্দু হয়, অর্থাৎ বৃত্তের একটা ব্যাস, এটা একটা ব্যাস আছে, ব্যাসের দুইটা প্রান্তবিন্দু কই পড়ে, বৃত্তের চাপ হয়ে পড়ে, আর এই দুইটা বিন্দুই কইছে দেখো বৃত্তচাপের প্রান্তবিন্দু। তো বৃত্তের চাপের দুইটা প্রান্তবিন্দু আছে, ঠিক না, এবং এটারে যদি বৃত্তের ব্যাস হয় তাইলে কইছে চাপটিকে কিতা বলে, যে এই বৃত্তচাপটিকে অর্ধবৃত্ত বলা হবে। কেন অর্ধবৃত্ত বলা হবে, কারণ এই যে দেখো এই দুইটা প্রান্তবিন্দু অংশ করিয়া কিতা করছে, ব্যাসটা কেন্দ্রের মধ্যে দিয়ে কাটছে। তো যদি কেন্দ্রের মধ্যে দিয়ে কাটে বৃত্তটা দুইটা অংশে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এই অর্ধেকটারে আমরা কিতা করবো, অর্ধেকটার নাম হইব অর্ধবৃত্ত, তোমরা মনে রাখবা, ঠিক আছে, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত বা অর্ধবৃত্তাংশ তোমরা লিখতে পারো, ঠিক আছে, এটার নাম হইব অর্ধবৃত্ত। যেমন আমি এটার কেন্দ্রের মধ্যে দিয়ে যদি একটা ব্যাস লিখি তাহলে বৃত্ত সমান সমান দুই অংশে ভাগ হয়, তো এটার হইব অর্ধ মানে আধা, বৃত্তের আধাটারে আমরা অর্ধবৃত্ত করবো, ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে এটাই হচ্ছে বৃত্তচাপের প্রান্তবিন্দু দেয়, বৃত্তচাপের প্রান্তবিন্দু দুইটা, বৃত্তটির একটি ব্যাসের দুটি প্রান্তবিন্দু। তো বৃত্তের একটা ব্যাসের যদি এই দুইটা প্রান্তবিন্দু যদি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হয় তাহলে চাপটিকে কি বলে, চাপটিকে কি থাকবে, এই চাপটারে আমরা কইব অর্ধবৃত্ত চাপ, ঠিক আছে, এই অংশটার নাম হচ্ছে অর্ধবৃত্তাংশ, তো এটার নাম হইব অর্ধবৃত্ত চাপ। তো তোমরা শূন্যস্থান পূর্ণ কিতা লাগবে, অর্ধবৃত্ত চাপ, বোঝা গেছে আশা করি। তারপরে আছে দেখো কোনো বৃত্তের একটি চাপ ও ঝাড় দ্বারা আবৃত অংশকে বৃত্তাংশ বলে, ঠিক আছে, এখানে কি তাইব এখানে দেখো হইব নাকি দেখা যাক, কোনো বৃত্তের একটি চাপ, কোনো বৃত্তের যে কোনো একটা বৃত্তের একটা চাপ নিতাম, ঠিক আছে, তারপরে হচ্ছে চাপ ও ড্যাশ দ্বারা আবৃত অংশকে বৃত্তাংশ। তো বৃত্তাংশ কোনটা পাইছিলাম, এইটা, ঠিক আছে। বৃত্তাংশ কিতা আসছিল এরকম যে কোনো একটা চাপ নিয়ে দুইটা কিতা লাগে, ব্যাসার্ধ লাগে, ঠিক না। তো আমরা শূন্যস্থান পূর্ণের মধ্যে কিতা লিখবো, যে কোনো বৃত্তের একটি চাপ ও ব্যাসার্ধ দ্বারা আবৃত অংশকে কিতা বলা হয়, বৃত্তাংশ। কেন বৃত্তাংশ, কারণ আমি পাইছিলাম যে বৃত্ত চাপ এবং দুইটা ব্যাসার্ধের দ্বারা আবৃত অংশটারে বৃত্তকলা বা বৃত্তাংশ হয়। তো আমরা কিতা কই মিলে যে এটা ব্যাসার্ধ দ্বারা আবৃত অংশকে বৃত্তাংশ বলা হয়, ক্লিয়ার হয়েছে। তারপরে আছে এখানে ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে, একটি বৃত্ত যে সমতলে অবস্থান করে সেই সমতলটিকে ড্যাশ অংশে বিভক্ত করে। তো যে কোনো সমতল, মনে করো এটা একটা সমতল অংশ, এটার মধ্যে যখন একটা বৃত্ত আঁকা হয়েছে কইছে সমতলে অবস্থান করে মানে সমতলে যখন থাকবো সেই সমতলটিকে কয়টা অংশে বিভক্ত করা, এটা কিতা লাগবে, আমরা পাইছিলাম কয়টা অংশ থাকে, একটা হলো ভিতরের অংশ, একটা বাহিরে, আর একটা বৃত্তের উপরের অংশ। তো এখানে তিনটি অংশে বিভক্ত করে, ঠিক আছে, বুঝছো আশা করি। তো প্রশ্নগুলো কি কইছে, তারপরে আছে দেখো কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে আছে যে সত্য কি মিথ্যা লিখো, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। কইছে কোনো বৃত্তের কেন্দ্র এবং বৃত্তস্থ যে কোনো বিন্দু, কোনো বৃত্তের কেন্দ্র এবং বৃত্তস্থ যে কোনো দুটি বিন্দু সংযোগী রেখাকে বৃত্তটির ব্যাসার্ধ বলে। কেতা কইছে বুঝছো তোমরা, যে কইছে কোনো একটা বৃত্তের কেন্দ্র, মনে করো যে কোনো একটা বৃত্ত, এটা আমি নিলাম বৃত্তের কেন্দ্র, এবং বৃত্তস্থ যে কোনো বিন্দু সংযোগী, বৃত্তস্থ মানে বৃত্তের উপরের বিন্দু, ঠিক আছে, বৃত্তের উপরের বিন্দুগুলোর বৃত্তস্থ বিন্দু হয় আর বৃত্তটা হয় কেন্দ্রবিন্দু বা কেন্দ্রস্থ বিন্দু। তো কেন্দ্রস্থ বিন্দু এবং যে কোনো কেন্দ্র এবং বৃত্তস্থ যে কোনো বিন্দু সংযোগী রেখাংশকে বৃত্তটির ব্যাসার্ধ বলে।
কইছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো চাপে যে কোনো বৃত্তস্থার মধ্যে যখন একটা রেখা টানা হইব এইভাবে টানতে পারো বা এইভাবে টানতে পারো, যে কোনো একটা, এটা কেন্দ্র থেকে এটা বা কেন্দ্র থেকে এটা বা কেন্দ্র থেকে এটা, যে কোনো একটা। তো এই একটা রেখার নাম কি? তার একটা রেখার নাম হলো বৃত্তের ব্যাসার্ধ। প্রশ্নের মধ্যে কইছে যে বৃত্তটির ব্যাসার্ধ বলে, ঠিক আছে। তো এটা সত্য না মিথ্যা হইব? এটা হইব সত্য, তোমরা লিখবে এটা সত্য। তো যদি সত্য হয়, কেন হয় এটা উত্তরের সাপেক্ষে যুক্তি দেওয়ার দরকার নাই। যদি মিথ্যা হয় তো কিতার লাগে মিথ্যা, এটা আমার লিখতে লাগবে, ঠিক আছে। বুঝছো আশা করি। রোমান টুতে কিতা হচ্ছে দেখো যে কোনো বৃত্তের মাত্র নির্দিষ্ট সংখ্যক সমান যা থাকে। তো আমরা বৃত্তের মধ্যে যা কয়টা লিখছিলাম দেখো, বৃত্তের মধ্যে লিখছিলাম দেখো, এখান থেকে লেখা শুরু করলে আমি যদি আরও গণ করে লিখি তা আরও অনেক যা লেখা যাবে, ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে হয়েছে যে কোনো বৃত্তের মাত্র নির্দিষ্ট সংখ্যক সমান যা থাকে। তো সমান যা নির্দিষ্ট সংখ্যক তো থাকবোই, নির্দিষ্ট মানে কিতা, এখানে একটা যাও সমান হইতো না, ঠিক আছে। সব একটা যা আছে সব থেকে বড় এবং বাকি সব যা গীত হইব নিচে নামলে ছোট হইব, এইদিকে উপরে লেখলেও গীত হইব ছোট হইব। অর্থাৎ আমি কইতে পারি বৃত্তের মধ্যে নির্দিষ্ট সংখ্যক যা থাকে, মানে শুধুমাত্র একটা যা থাকে, ঠিক আছে। তো এখানে কোনো বৃত্তের মাত্র নির্দিষ্ট সংখ্যক সমান যা থাকে এটা আমি কইতে পারবো, ঠিক আছে। সমান যা মানে নির্দিষ্ট সংখ্যক, তো সমান যা তো এখানে একটাই থাকে, ঠিক না। তো এটা আমি লিখবো এখানে। তো এখানে যে প্রশ্নের মধ্যে যে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক, বৃত্তের মাত্র নির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক বোঝায় যে দুইটা বা একটার থেকে বেশি বোঝায়, ঠিক আছে। তো এখানে কোনো বৃত্তের মাত্র নির্দিষ্ট সংখ্যক সমান যা যদি থাকে তো আমরা এটা লিখে নিব মিথ্যা। কেন? কারণ মিথ্যা লেখার কারণ হলো যে আমার প্রশ্নের মধ্যে নির্দিষ্ট সংখ্যক বুঝাইছে যে একটা থেকে বেশি আছে। যদি কইতো শুধুমাত্র একটি সমান যা থাকে তখন এটা সত্য হইল না। তোমরা প্রশ্নটা আশা করি বুঝতে পারছো। প্রশ্নের মধ্যে হয়তো কোনো ভিতরে মাত্র নির্দিষ্ট সংখ্যক সমান যা, যদি নির্দিষ্ট সংখ্যকের জায়গায় মাত্র একটি কইতো তখন করলাম না এটা সত্য, ঠিক আছে। সমান যা শুধু একটাই থাকে, নির্দিষ্ট সংখ্যক হলে এটা মিথ্যা হইব, বুঝা গেছে। তারপরে আছে যে যদি কোনো বৃত্তকে তিনটি সমান চাপে বিভক্ত করা হয় তাহলে প্রতিটি একটি অধিচাপ। তো অধিচাপ আর উপচাপ কারা হয় আমি শিখাইছিলাম তোমরা, আমরা কনসেপ্ট বোঝার সময় শিখছিলাম যে বৃত্তের উপচাপ হইব গিয়া যখন বৃত্তের ছোট চাপটা, ছোট অংশটা রকম, আর বৃত্তের অধিচাপ হলো বাকি যে বড় অংশটা আছে, ঠিক না। তো এখানে প্রশ্নের মধ্যে হচ্ছে যখন একটা বৃত্তের সমান সমান তিনটা অংশে ভাগ করা হয়, মনে করো আমি নিচেরটা লিখি, মনে করো এটার সমান সমান তিনটা অংশে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তিনটা অংশ কিতা আছে সমান। তো সমান অংশ হইলে আমরা কিতা কইতে পারি? অধিচাপ কইতে পারবো না? পারতাম না। কেন? কারণ অধিচাপ হইলো বড় অংশ আর উপচাপ হইলো ছোট অংশ। তো এখানে সবগুলা যেহেতু সমান, আমরা উপচাপও কইতে পারতাম না, আমরা অধিচাপও কইতে পারতাম। তো সিম্পল ভাবে আমরা এটা 3 নম্বরটার আনসার কিতা লিখবো মিথ্যা, ঠিক আছে। আমি বইয়ের মধ্যে লিখিয়ে পেন্সিল দিয়ে লিখিয়ে দিতেছি, তোমরা লিখে লইবা, ঠিক আছে। এরপরে আছে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ দৈর্ঘ্যের একটি যা বৃত্তটির একটি ব্যাস হবে। একটা বৃত্তের হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ দৈর্ঘ্যের যা, ঠিক আছে। একটা বৃত্তের ব্যাসার্ধ মনে করো এটা, এটার এই অংশটার মনে করো আমি হচ্ছে ব্যাসার্ধ, এটার হচ্ছে দ্বিগুণ দৈর্ঘ্য। দ্বিগুণ মানে কি তা এখানে যতটুকু আছে আরও অতটুকু এদিকে বাড়ানি, ঠিক আছে, সমান সমান। তো দ্বিগুণ দৈর্ঘ্যের যাটার কি থাকা বৃত্তের, প্রশ্নের মধ্যে হচ্ছে বৃত্তের একটি ব্যাস হবে। তো প্রশ্নটা শুদ্ধ, কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাস এবং বৃত্তের ব্যাস আমরা পাইছিলাম এটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ ডাবল, ডাবল মানে 2r, ঠিক আছে। 2r মানে হলো ব্যাস, ঠিক আছে। তার মানে এটা লিখবো সত্য। তো প্রশ্নের মধ্যে তোমরা সত্য আছে, তোমরা শুদ্ধ অশুদ্ধ লিখলে হইতো না। প্রশ্ন যদি কইতো শুদ্ধ বা অশুদ্ধ লিখো তখন শুদ্ধ হলে শুদ্ধ লিখলো না। এখানে সত্য মিথ্যা হয়েছে, যেটা মিথ্যা হইবা মিথ্যা লিখবা আর সত্য হলে সত্য। তারপরে হচ্ছে যে বৃত্তকলা হলো একটি যা ও তার সঙ্গে সংযুক্ত চাপ দ্বারা আবৃত অঞ্চল বা ক্ষেত্র। প্রশ্নের মধ্যে হচ্ছে বৃত্তকলা কোনটা রাখা হয়। তো বৃত্তকলা কোনটা রাখা আমরা যদি আগে না জানি তো শুদ্ধ না ভুল কিভাবে লিখবো। বৃত্তকলা হয়েছে এটা, ঠিক না। বৃত্তকলা কি তার দ্বারা তৈরি হয়? বৃত্তকলা বা বৃত্তাংশ হয় যে দুইটা ব্যাসার্ধ আর একটু চাপ অংশ নিয়ে বৃত্তকলা তৈরি হয়, ঠিক না। তো প্রশ্নের মধ্যে হচ্ছে যে বৃত্তকলা হলো একটি যা ও তার সঙ্গে যুক্ত বৃত্তচাপ দ্বারা আবৃত। প্রশ্নের মধ্যে হচ্ছে যে বৃত্তকলা কোনটা রাখা হয়? একটা যা এবং তার সঙ্গে যে চাপ দ্বারা আবৃত এই অংশটা রাখা হয়। তো এই অংশটার আমরা কিতা কই? বৃত্তখণ্ড কই। তো বৃত্তকলা কই না, এই কারণে আমি কইতে পারতাম না এটা শুদ্ধ, ঠিক আছে। তো এটা আমার কিতা হইব মিথ্যা, মিথ্যা, ঠিক আছে। তারপরে আছে একটি বৃত্ত, একটি বৃত্ত একটি সমতল চিত্র। তো বৃত্তটা আমরা যখন লিখি কি তা সমতল চিত্রের মধ্যেই থাকে। তো এটা কই আছে? এটা একটা প্লেন এরিয়া, প্লেন এরিয়া মানে হলো সমতল এরিয়া যেখানে আমরা বৃত্ত লিখি, ঠিক আছে। তো এটা আমরা সিম্পল ভাবে লিখতে পারি যে সত্য, ঠিক আছে, সত্য। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাইতে পারো, ঠিক আছে। আর এবং আশা করি কনসেপ্টটা বুঝছো, এই কনসেপ্টগুলি আমরা কাজে লাগবে বাকি অনুশীলনগুলো সমাধান করতে। তো প্রথমটা আসলে বৃত্তের ভিতরে, তারপর এটা আসলে বৃত্তের বাহিরে, তারপরে এটা হচ্ছে বৃত্তের দীর্ঘতম যাটিকে বৃত্তের কিতাব বলা হয় ব্যাস। আমরা লিখিয়ে রেখে দিব, এখানে তোমরা লিখে নেবে। আমি আগে পেন্সিল আসছিল না হাতে, এই কারণে লিখছি না, ঠিক আছে। বাকিগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে সমাধান অনুশীলন 10.1। আশা করি ভালো লাগছে এবং কনসেপ্টটা তোমরা বুঝছো। এবং নেক্সট ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে অনুশীলন 10.2, যেখানে শুধুমাত্র 2টা প্রশ্ন আছে।
আমরা সমাধান করছি, ঠিক আছে। তো ওইখানের মধ্যে অনেক উপপাদ্য আছে, অনুশীলনীগুলো করার সময় আমরা উপপাদ্যগুলো প্রয়োজন হইব, ঠিক আছে। তো প্রত্যেকটা ভিডিও তোমরা যখন দেখবা চেষ্টা করবা ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, স্কিপ না করিয়া, ঠিক আছে। তোমরা তো ডাবল টেপ করে 10 সেকেন্ড করে স্কিপ করো, স্কিপ করলে আমার কোনো লস নাই, তোমরা লস হইব, ঠিক আছে। আমার কথা হলো কি, তা তোমরা বুঝতে বুঝিয়ে সমাধান করতে হয়। তো তোমরা যদি শুধু সমাধান চাও, সমাধান তো প্রশ্নের এই বইয়ের উত্তরমালার মধ্যে দেওয়া আছে, ঠিক না। তো উত্তরমালা দেওয়া আছে বা তোমরা স্কুলেও পাইবা সমাধান, কিন্তু সমাধানটা হইছে কীভাবে এটা যদি না বুঝো তোমরা পরীক্ষা কেমনে লাগবা। পরীক্ষার মধ্যে তো আর যেরকম বইয়ের মধ্যে দেওয়া আছে বা রেডিমেড কোয়েশ্চেন তোমরা আনসার পাইতে না, ঠিক না। তো মূল কথা হচ্ছে কনসেপ্ট, এবং কনসেপ্ট ইজ পাওয়ার, আমি সবসময় কইছি এবং সবসময় কইমো এটা। তোমরা যদি কনসেপ্ট বুঝিয়া তোমরা অঙ্কগুলো সমাধান করো, আমি গ্যারান্টি দিচ্ছি পরীক্ষায় মার্ক পাও কি না পাও, কম পাও বা বেশি পাও, তোমরা বুঝলে তোমরা এইগুলো ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে। এবং নিশ্চয়ই তোমরা পড়াশোনা করতেছো এই উদ্দেশ্যেই করো যে ভালো মার্ক পাও, ভালো মার্ক স্কোর করতে পারো, ঠিক আছে। সো আজকে এতটুকুই থাক, বেশি লেকচার দিতাম না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।